বর্ষা, এভাবে চুপি চুপি ঢুকলেন কেন? আরে আমার ঘর, আমি ঢুকবো না? এটা বুঝি আপনার ঘর? ব্যাকরণগত একটু ভুল হয়েছে। আমাদের ঘর, আমার এবং আপনার। আপনার মানে? আমি যতদিন আপনি, আপনি ততদিন আপনি। বুঝতে পেরেছি। আমি তুমি হলে তুমি তুমি হবে, এই তো? ঠিক তাই। আচ্ছা, এই মুহূর্তে আমার কাছে তোর কোনো চাওয়া আছে? বিশেষ কোনো শখ বা স্বপ্ন? আমার কিন্তু অনেক শখ, অনেক স্বপ্ন। এখন একটা বলি। বলো। আমি একবার একটা ফটোগ্রাফি এক্সিবিশন দেখতে গিয়েছিলাম। ওখানে সবগুলো ছবি ছিল সুইজারল্যান্ডে, খুব সুন্দর। আমি একবার সুইজারল্যান্ড যেতে চাই। কখনো লাগে আনমনা, কখনো অন্য ভুবন, সবই যেন সাথে রঙা, সুখগুলো যায় যেমন। এত কাছে মেঘ নীল, তবু কেউ কারণ যতবার হৃদয় তোমাতে ডুবে রয়, হারিয়ে বহুদূর চাইছে সময়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। কেমন আছেন ভাবি আপনি? ভালো। আপনি কে? আমি মজনু। এই যে গেটের উল্টা দিকে যে মুদি মনোহারি দোকান, ওইটা আমার। ওই মুদির দোকানের সাথে ফোনের টাকাও ভরি। আপনার যদি দরকার হয় আমাকে বললেন। ভাবি, আমি তো আপনাদের ওই যে বিয়ের সময় বরযাত্রী ছিলাম, হয়তো মনে নাই, ভুলে গেছে। ও, তো কি ব্যাপার? এই খামটা রাখেন ভাবি। কিসের খাম? টাকা, টাকার খাম। ওই যে আমি যখন দোকানটা করি, মুদির দোকানটা, তখন ভাই আমাকে টাকা দিয়ে সাহায্য করছে। এতদিন চায় নাই, সেই দিন বললো টাকাটা তার দরকার, আমি যেন প্রতি মাসে কিছু কিছু টাকা পরিশোধ করি। আমার একটু কষ্ট হইলো ভাবি, আমি প্রতি মাসে কিছু কিছু দিয়ে যাব। আসি ভাবি, আসি। আসসালামু আলাইকুম। খাবার দিয়েছি, খেতে এসো। কি ব্যাপার? এই পেপারটা পড়ে মুখস্থ করে কি পরীক্ষা দিতে যাবে, না পেপারটা কোথাও পালিয়ে যাচ্ছে? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? আজকাল পেপার পড়তেই দিচ্ছ না। তোমার কি মেজাজ খারাপ? মেজাজ খারাপ হবে না তো কি হবে? খেতে এসো।
মেয়েকে এমন একটা জায়গায় বিয়ে দিয়েছো, তোমার মুখেই তো বাণী শুনেছি, ম্যান ক্যান্ট লিভ এলোন। আমার মেয়েটা থাকবে কি করে? ছেলে ইউনিভার্সিটির প্রফেসর, দেখতে সুন্দর, বাস এতেই তুমি পটে গেলে। বিষয়টা অনেক মানবিক, খালি চোখে দেখা যায় না। দিন দিন আমরা সবাই কেমন যেন একা হয়ে যাচ্ছি, মানুষের মানসিক সমস্যা বেড়ে যাচ্ছে। আজকাল শুনেছি সাইকিয়াট্রিস্টদেরও নাকি পেশেন্ট বেড়েছে। কি কি হয়েছে? না কিছু না। আচ্ছা এক কাজ করো না, তুমিও বসো, একসঙ্গে খাই। না, আমি এখন খাবো না, পরে খাবো। মানুষ কিভাবে একা হয়ে যাচ্ছে বুঝতে পারছো? এইভাবে আমরা দুজন মাত্র মানুষ, অথচ আমাকে একা একা খেতে হবে। ও, মজনু এসেছিল। তুমি তো বলতেই ভুলে গিয়েছি, টাকা দিয়েছে? আমি একটু ব্যাপারটা জানতে চাই। কোন ব্যাপারটা? এই যে টাকার ব্যাপারটা। ও, বেশ কিছুদিন আগে মজনুকে আমি কিছু টাকা দিয়েছিলাম ওর দোকান করার জন্য। যে সময় ফেরত দেওয়ার কথা ছিল সে সময় টাকাটা ফেরত দিতে সে পারেনি। আমার এখন টাকা খুব দরকার, সে কারণে ওকে বলেছি মাসে মাসে যেন ইনস্টলমেন্টে টাকাটা ফেরত দেয়, ইন্টারেস্ট সহ। ও কিন্তু বলছিল যে এখন টাকাটা দিতে ওর বেশ কষ্ট হবে। ওর কষ্ট হলে হোক, তাতে আমার কী বা যায় আসে। আর টাকাটা তো আমি ওকে দান করিনি, লোন হিসাবে দিয়েছি। কাজেই ওকে এখন টাকাটা শোধ করতে হবে ইনস্টলমেন্টে, ইন্টারেস্ট সহ, কারণ আমার এখন টাকাটা খুব। আমি বুঝলাম না। এখানে না বুঝার কি আছে? হা করে থাকবে না, খেতে খেতে কথা বলো। আর একই বেলায় মাছ মাংস দুটো রান্না করার কি দরকার? নাও, এই মাছটা ফ্রিজে এখন তুলে রাখো, পরে খাবো। তুমি মাছ খাবে না? শোনো, আমি একজন ডায়েটিশিয়ানের সাথে কথা বলে একটা ফুড চার্ট নিয়েছি। সেখানে বলা আছে মানুষের শরীরে যতটুকু প্রোটিন ভিটামিনের দরকার তার বেশি খাওয়া একদম অপচয়। আমি তো এমনি একটু মোটা হয়ে যাচ্ছি, তাছাড়া সবজি ভেজিটেবল এগুলো তো অনেক ইম্পর্টেন্ট মানুষের জন্য। তুমি আবার হা করে তাকিয়ে আছে কেন? খাও। আচ্ছা, তুমি যখন কষ্ট করে রান্না করেছো, মাছটা আজকে খাই, এরপরে এটা আর করবে না। নাও, অর্ধেক তুমি নাও, পুরোটা খেতে পারবো না। আর আমি প্রায় খেয়াল করি তুমি দিনের বেলা অনেক লো টেম্পারেচার এসি ছেড়ে রাখো। এটা তো শরীরের জন্য খুব ক্ষতিকর, আর বিদ্যুতেরও অনেক অপচয় হয়। তাছাড়া সব কাপড় সবসময় তো আয়রন করার প্রয়োজন নেই, বেছে বেছে কাপড় আয়রন করবে। কি হলো, মাথা ধরেছে? কিরে এত দেরি হলো কেন? এই মুখস্থ ডায়লগটা এবার বাদ দাও না বাবা, আমি মোটেও দেরি করে আসিনি। ভালো লাগছিল না তাই একটা ক্লাস বাদ দিয়ে এসেছি। বলতে পারো অন্য দিনের থেকে আমি আরো আগে চলে এসেছি। যা উপরে যা, বসে এসেছে, তোর মার সাথে গল্প করতে। আপু, কি আপু, কি হয়েছে তোর? দুলাভাই তোকে কিছু বলেছে? আমি আগেই ভেবেছিলাম এই ছেলে সুবিধার না। চুপ করবি তুই? কেন চুপ করবো মা? কিছু বলছো না কেন আমাকে? এভাবে কান্নাকাটি করলে তো কোনো লাভ নেই, প্রোটেস্ট করতে হবে। কি বলেছে দুলাভাই আমাকে বল। থামবি তুই? আপু এসেছে, আমি ভাবলাম হাসি খুশি একটা চেহারা দেখবো, এসে দেখি কান্নাকাটি। এসব দেখলে মন খারাপ হয় না বলো মা? তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি তো কান্নাকাটি করছিস কেন? বল না কি হয়েছে? তোর দুলাভাইটা কেমন জানি অতিরিক্ত হিসাবে। ধর ওর অফিসের কলিগরা মিলে সবাই নেপাল যাবে, আমি তো মহা খুশি, সব কিছু প্ল্যান করছি। এখন তো সে যাবে না, নেপালে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। এত টাকা নাকি সে এখন নাকি নষ্ট করতে পারবে না। আর নেপালে যেতে কত টাকা লাগে তুই বল? তুই
এজন্য রাগ করে চলে এসেছিস? ও ভাই, যাবেন? 8 নম্বর রোড। যাবো। কত? এই ভাড়া তো 30 টাকা, তা আমি আপনার কাছে 25 টাকা নেবেন, চলেন। এইখান থেকে এইটুক 25 টাকা? আরে কয়দিন আগেও তো তোমরা 7 টাকা, 11 টাকা, 14 টাকা ভাড়া নিতে, এখন তো দেখি 20-30-এর নিচে কথাই বলো না। সেই সময় কি আর আছে? এখন কি আর 2 আর 1 টাকার কোনো দাম আছে? তোমার কাছে 2-1 টাকায় কিছু হয় না, কারণ তুমি তো রাজা জমিদারের বংশধর। আমি তো আর তা না ভাই, আমার কাছে 2-1 টাকা অনেক বড় ব্যাপার। শোনো, 22 টাকা দেবো, যাবে? 22 টাকা? তা ওই 2 টাকা খুচরো আছে তো? আছে। ও তাহলেই কোনো কথা নেই, ওঠেন আপনারই নিয়ে যাই। পরিবারটা ধুয়ে যশোরের চাইতে রিক্সা চালাচ্ছি, এখন যদি আপনার এই তোমাকে যশোর খুলনার মানুষ, এত ঘন কথা কও কেন? হ্যাঁ, তোমাকে তো নাতি খাতি বেলা চলে যায়, এই জন্য ঢাকা আসা লাগে রিক্সা চালাতে। শোনো, তোমার একখান হিসাব বুঝাই। ধরো কোনো এক লোক প্রতিদিন 70 থেকে 100 টাকা রিক্সার পিছনে খরচ করে। সে যদি প্রতি ট্রিপে এরকম 2-3 টাকা করে সেভ করে তাহলে 10 থেকে 12 টাকা সেভ করতে পারে। প্রতিদিন যদি 10 টাকা করে সেভ হয়, বছরে কত টাকা সেভ হয় করতে পারো? বছরে সেভ হয় 3650 টাকা। বুঝতে তো পারছি, কিন্তু স্যার করছিলাম কি, ওই আপনার হিসেবে ভুল হয়নি তো? না, আমার হিসাবে ভুল হয় নাই। আমার আব্বা ওই যশোর হাই স্কুলের অঙ্কের টিচার ছিল। বুঝতে পারছি স্যার। অঙ্ক শিক্ষকের ছেলের এসব হিসাবে কোনো ভুল হয় না। শেষ পর্যন্ত আমার মেয়েটা একটা কিপটার সংসারে গিয়ে পড়লো। তখন থেকে শুধু কেপটা কেপটা বলছো। জামাই কি কৃপণতা করলো আমাকে দয়া করে বলবে? ওদের বিয়ে হয়েছে মাত্র 3 মাস, এর মধ্যে কি পরিমাণ কৃপণতা করলে মেয়েটা তার মার বাড়িতে এসে কান্নাকাটি করে সেটা তুমি বুঝতে পারো না? না, আমি পারি না। আমি জানতে চাইছি, তুমি বলো। আসলে আমার কাছে যেটা মনে হয় যে অমিতাভের মিতব্যয়িতাকে তোমরা কৃপণতা করছো। সারা জীবন ধরে যারা অপচয়কারী তাদের কাছে এমনই মনে হবে। মিতব্যয়ী আর কিপটামি এক কথা না বাবা। তোদের কাছে একই কথা, কারণ বাদশার ঘরে জন্ম না নিলেও তোরা তো এক একজন শাহজাতি। বাবা শোনো, সবকিছু জানলে তুমি এসব কথা বলতে না। আচ্ছা, আমি তো জানতেই চাচ্ছি, তোরা বলছিস না কেন? আচ্ছা, ধরো তুমি একদিন একটু বেশি খেয়ে ফেলেছো, তার মানে কি তারপরের দিন তুমি না খেয়ে থাকবে? জামাই কি তাই করেছে নাকি? তাহলে তুমি এবার একটা একটা করে শোনো। 1 নাম্বার, সে একটা তালিকা তৈরি করেছে, সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি পুষ্টি। সেই তালিকা ধরে ধরে সে বাজার করে। ধরো কোনো ঘরে যদি এসি চলে, সে এসি গিয়ে উনি বন্ধ করে দেয়। ঘরে তো আয়রন চলা বন্ধই, আর ঘরের কাজের মানুষকে গুনে গুনে কাজ করায়। এটা কোনো কথা হলো বাবা? এটা তো খুবই ভালো কথা। আমার তো মনে হয় এই প্র্যাকটিস তো সব ঘরে ঘরে হওয়া উচিত। তাহলে তো তোমাকে বলে কোনো লাভ নেই বাবা। মানুষের তো কত রকম শখ আহ্লাদ থাকে, থাকে কি না বলো বাবা? হ্যাঁ, সেটা থাকতেই পারে, তবে তার সাথে স্বাদ এবং সাধ্যের একটা সঙ্গতি থাকতে হবে। মা শোনো, বাবাকে কোনো কিছু বোঝানোর সাধ্য আমার নেই। তোদের কিছু বোঝাতে হবে না, আমি অমিতাভের সাথে কথা বলবো। আমার মনে হয় অমিতাভের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। শুনলি তো, আমার মেয়ের কপালে আছে কিপটার সংসার, কিছু তো আর করার নাই, তাই না? বর্ষা, ঘুম আসছে না? না, আবারও। একটা সত্যি কথা বলবে? বলো। রূপা তোমাকে এত করে বলল, আমার এত কাছের বন্ধু, তুমি ওর বিয়েতে গেলে না কেন? তোমাকে তো বলেছি আমার খুব জরুরি একটা সেমিনার অ্যাটেন্ড করার ছিল, আর তাছাড়া চাইলে তো তুমি একাও যেতে পারতে। সত্যি কথাটা বলো, বিয়েতে গেলে গিফট দিতে হতো, আর চিটাং যাওয়ার তো একটা খরচ আছে না?
চা খাবে বর্ষা? তুমি বানাবে চা? অবশ্যই, অফার যখন করেছি আমি বানাবো, বাট জাস্ট লিকার, নো মিল্ক, নো সুগার, গুড ফর ইউর হেলথ। খাবে? একটা বছর কেমন করে চলে গেল, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি দেখতে চাই কালকের দিনটার কথা তোমার মনে আছে কিনা। হ্যাপি অ্যানিভার্সারি আপু। তোর কি খবর বল, এখন উঠলি? দিন তো পুরো শেষ। আরে না না, আমি তো ঘুম থেকে সেই কখন উঠছি। আমি প্ল্যান করছি কখন তোর সাথে দেখা হবে। এবার বল তোদের আজকে প্ল্যান কি, কখন দেখা হচ্ছে? আমার কোনো প্ল্যান নেই, তোর দুলাভাই ভুলে গেছে। কি? এটা কোনো কথা? দাঁড়া, আমি দুলাভাইকে ফোন দিচ্ছি। এত পুতু পুতু করলে হবে না তো আপু। আমি হলে এতদিনে সোজা হয়ে যেত। তোর বরটা তো কিপটা কেন? আচ্ছা, কিপটামের তো একটা লিমিটেশন থাকে। এই কিপটামের জন্য সে তার ফার্স্ট অ্যানিভার্সারি হজম করে ফেললো? এটা কোনো কথা আপু? এক কাজ কর, তুই এখানে চলে আয়, তারপর দেখ আমি কি করি। তোকে কিছু করতে হবে না জয়, আমি সারাদিন অপেক্ষা করে দেখবো। এই তুই এখন রাখতো। ওই যে পিছনে রয়ে গেল, পিছনে রয়ে গেল। আরে ওই যে আসসালামু আলাইকুম ভাবি। ভাবি বোধহয় মনটা খারাপ। জি না, আমি ঠিক ঠিক বুঝতে পারছি। আজকে আপনাদের বিবাহ বার্ষিকী, ভাই বোধহয় ভুলে গেছে। সব মানুষ তো ভাবি একরকম হয় না। ভাই আমার ভালো মানুষ, কিন্তু একটু মন ভোলা। আপনি কোনো টেনশন করেন না, আমি দোকানে গিয়েই ফোন দিতেছি। আমিও ফোন বন্ধ পাচ্ছি। ফোন বন্ধ? ফোন বন্ধের তো নানান রকমের কারণ হইতে পারে। এটা তো খুব টেনশনের কথা। আপনি কোনো টেনশন করেন না ভাবি, আমি খোঁজ নিতেছি। ভাবি, আমি আপনার জন্য একটা গোলাপ কিনছি, আর এই যে আমার দোকানের আইসক্রিম আপনার উপহার। ধন্যবাদ ভাবি। একটা কথা, ভাইয়ের কাছ থেকে আমি একটা মহামূল্যবান জিনিস শিখছি, যেটা কোটি টাকা দিয়েও আমি অন্য কোথাও পাইতাম না। যে তুমি তোমার দায়িত্ব কর্তব্যে সঠিক থাকো, আর একটু মিতব্যয়ী হও। আমি এই সামান্য মুদি মনোহারের দোকান করেও কিন্তু খুব সুখী, মহাসুখী। ছি অমিতাভ, ছি, তোমার বিয়ের দিনটার কথা তোমার মনে থাকে না? সেটা থাকে মঞ্জুর, পাড়ার এক দোকানদারের। অবশ্য আমার ধারণা তোমার ঠিকই মনে আছে, তুমি সেটা মনে না পড়ার ভান করবে। আচ্ছা, আমি কি চাইতাম তোমার কাছে বলো? বড় জোর বলতাম চল একটু বাইরে থেকে ঘুরে আসি, এই তো, এইটুকু তুমি আমাকে দিতে পারতে না? সরি বর্ষা, ভেবেছিলাম সন্ধ্যার আগেই ফিরে আসবো, এত জ্যামে পড়বো আসলে ঠিক বুঝতে পারিনি। হ্যাপি অ্যানিভার্সারি। কত নিয়েছে ফুলগুলো? বর্ষা, এখানে দামের কথা আসছে কেন? আসবে না, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট। খুব রাগ করেছো না? না, একদম রাগ করিনি। না, আমাকে ফুলগুলো দাও, আমি ফ্রিজে রাখি, কালকে তোমাকে রান্না করে খাবো। বর্ষা, এই ফুলগুলো কিন্তু আমি কিনে আনিনি। তাই? তাহলে তো আরো ভালো। না, গাজীপুরে আমার এক বন্ধুর বাগান আছে। সকালে ভার্সিটি থেকে ছুটি নিয়ে বাসে করে সোজা ওর বাগানে গিয়েছি। নিজের হাতে এই ফুলগুলো আমি তোমার জন্য তুলেছি। বর্ষা, আমি শাহবাগ থেকে কিছু ফুল তোমার জন্য কিনতেই পারতাম, কিন্তু সেক্ষেত্রে তোমার জন্য ফুল তোলার আনন্দটা আমি পেতাম না। ভেবেছিলাম দুপুরের আগে ফিরে আসবো, তোমাকে নিয়ে বাইরে বেরোবো, কিন্তু আসলে এত জ্যামে পড়লাম
সন্ধ্যা হয়ে গেল। অবশ্য এখনো কিন্তু রাত বেশি হয়নি বর্ষা। আজকে আমরা বাইরে গিয়ে বর্ষা, I have a very special gift for you. আমি তোমার জন্য একটা গান তুলেছি, গাইব। তুমি 1 বছরে বুঝতেও পারলে না আমি কিন্তু খুব একটা খারাপ গাই না। গাই? আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে। শোন না, তোর মামা যেন কোথা থেকে জয়ার জন্য একটা পাত্র খুঁজে এনেছে। ছেলে তো মহা বড় লোক। জয়ার সাথে নাকি ওর টেলিফোনেও কথা হয়েছে, আবার ওই ফেসবুকেও নাকি দেখা দেখি হয়েছে। ওরা তো কালকে আসছে বিয়ের দিন ঠিক করতে আমাদের বাসায়। কি বলো মা? বাবাকে বলো ছেলে যেন ভালো মতো খোঁজ খবর নেন। আরে খোঁজ খবরের আবার কি আছে? আরে তোর মামার কথা নাহলে বাদই দিলাম। জয়া তো মহা খুশি, খুশিতে নাচানাচি করছে। রাতে মনে হয় ঠিকমতো ফুর্তিতে ঘুমাতেও পারে না। শোন, তুই কালকে জামাইকে নিয়ে বাসায় চলে আয়। দেখি ও কি বলে। ছোট বোনের বিয়ের ব্যাপারে তোরা থাকবি না? তোর বাবা যেন জামাইয়ের সাথে কি পরামর্শও করবে। আচ্ছা এখন রাখি, তোর বাবা রাতের বেলা তোকে আবার ফোন করবে, ঠিক আছে? ওকে মা, ঠিক আছে। ফুর্তিতে ঘুমাতে পারে না, এটা কি ধরনের কথা? কেন, ভুল কি বললাম? ফুর্তি একটা পজিটিভ ওয়ার্ড, কিন্তু তুমি ব্যবহার করছো নেগেটিভ ভাবে। আর তোমার নিজের মেয়ের সম্পর্কে একটা অড কমেন্ট কেন করবে? আরে দোষটা কি করলাম আমি? মেয়ে আনন্দে দিশেহারা, সেটাই তো বোঝাতে চেয়েছি। আমার সব কাজে ভুল ধরা তোমার একটা অভ্যাস হয়ে গেছে, আর সেটাই তুমি করে যাচ্ছ। মেয়ের ফুর্তিটা কি তোমার চোখে লাগছে? আমার চোখে মেয়ের ফুর্তি লাগছে না শায়লা, আমার চোখে লাগছে তোমার ফুর্তিটা। একটা মেয়েকে তো তুমি কিপটার ঘরে পাঠিয়েছো, আরেকটা মেয়েকে অন্তত সুখে থাকতে দাও। তার মানে এই বিয়েটা আমার অমতে হচ্ছে। কিরে, মা বলছিল ফুর্তিতে নাকি ঘুমাতেই পারছিস না। মার অবজারভেশন খুবই ভালো। সত্যি সত্যি রাতে ঘুমাতে পারি না, তবে ফুর্তিতে না। সারা রাত আমরা কথা বলি। কি এত কথা বলিস? সত্যি শুনতে চাস? রাজীব জানে তুই যে বিয়ে করছিস, সেটা রাজীবকে জানিয়েছিস? কি রে আপু,
রাজিতের সাথে কি আমার প্রেম? দুই একদিন ফোনে কথা বললে আর রেস্টুরেন্টে গিয়ে খেলে কি প্রেম হয়ে যায়? রাজিত একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেই যদি হয় তাহলে 3 বছর ওর সাথে প্রেম করলি কেন? বি প্র্যাকটিক্যাল আপু। রাজিত আমার সেম এজ, ওর এখনো বিয়ে করতে দেরি আছে। আমি কি এতদিন বসে থাকবো? তাছাড়া আমি রাজিতকে কখনো বলিনি যে আমি ওকে বিয়ে করব। আমি বুঝি না বাবা, সব কি বলিস না বলিস। প্লিজ আপু, আমাকে আর ঘাটাস না। বিয়ের তারিখটা ঠিক হোক, তারিখটা ঠিক হলে ওকে আমি জানাবো। ও ম্যাচুর ছেলে, ওকে বুঝিয়ে বললে বুঝবে। বুঝলেই হয়। তা তোর হবু বরের নাকি একটা লাল টুকটুকে গাড়ি আছে? তুই জানলি কি করে? আর কোত্থেকে? মা, বিবিসি। ওদের একটা না 3টা গাড়ি আছে। এটাও রাজীবকে বলিস, বুদ্ধিমান ছিল তো, ঠিক বুঝে যাবে। যাই যাই যাই, মার সাথে দেখাই হয়নি এখন পর্যন্ত। এই বিয়েটাতে কেন জানি আমি সায় পাচ্ছি না। ভেবেছিলাম তোমাকে নিয়ে বিয়েটা ভাঙা ষড়যন্ত্র করব। কাল রাতে ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি, পরে ভেবে দেখলাম যা হবার তাই হবে। আমি আমার মনের মতো একটা ছেলেকে তো পেয়েছি। তোমাকে নিয়ে সবাই কত কিছু বলে, সবাই বলে তুমি স্বাভাবিকের চাইতে অনেক বেশি হিসেবে, কিন্তু আমি জানি তুমি এই দেশের দরকারের ছিল, ওরা মাটির ছিল। এটা ভাবার পর থেকে মনটা অনেক শান্ত হয়েছে। থ্যাঙ্কস। আসলে হচ্ছে কি, আমার তো বাবা নেই, কাজেই আপনি আমার কাছে বাবার চাইতে অনেক বেশি। তো সেই ছেলের দাবি নিয়ে আপনাকে আমি বলতে পারি, মানুষ সবসময় অনেক টাকা পয়সা হলে খারাপ হয় না। জয়া হয়তো ওখানে ভালোই থাকে। ধন্যবাদ। ব্যাপারটা আসলে টাকা পয়সার দাম, এটা হচ্ছে সংস্কৃতির একটা ব্যাপার। আমাদের যখন অনেক টাকা পয়সা হয় তখন আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, ভুলে যাই, বিস্মৃত হই। আমার ভয়টা ওখানে। জেগে আছো? হুম হুম, কিছু বলবে? তোমার কাছ থেকে একটা জিনিস চাই। বলো কি চাও? আমার একটা বাচ্চা দরকার। বর্ষা, প্লিজ আর কয়েকটা মাস অপেক্ষা করো। তুমি কি এতই গরিব? আমরা কি একটা বাচ্চার খরচ বের করতে পারবো না? সেটা পারবো, কিন্তু আমি তোমার কাছে জাস্ট কয়েকটা মাস সময় চেয়েছি। জয়ের বিয়ে হয়ে গেছে, কদিন পর দেখা যাবে ওর বাচ্চা হয়েছে। তখন সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে যে তোমার অতিরিক্ত হিসাবের জন্য আমরা একটা বাচ্চা নিতে পারিনি। তোমাকে সবাই কি বলে জানো? তোমাকে বলে দ্য কিং অফ কঞ্জুস। আমার এসব কথাগুলো শুনতে কেমন লাগে তুমি ভাবো একবার। বলে তো আমাকে, তোমাকে তো আর বলে না। আমাকে যাই বলুক আমার কিছু আসে যায় না। মানুষ আমাকে চোর বললেও আমি চোর না, মানুষ আমাকে সাথে বললেও আমি সাথে। আমি জানি আমি কি। বর্ষা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। একটা দারুণ খবর আছে। তাই বল। আমরা হানিমুনে যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছি বলতে পারবি? কক্সবাজার। আরে ধুর, কক্সবাজার তো যে কোনো সময় যেতে পারি। আমরা যাচ্ছি থাইল্যান্ড, পাসপোর্ট ভিসা সব ওকে। তোকেই ফার্স্ট জানালাম। দুলাভাই কই রে? দুলাভাইকেও বলিস। তোকে একটা কথা বলি শোন, এখনো সময় আছে, দুলাভাইকে টাইট কর, নইলে পরে কিন্তু পস্তাতে হবে। আচ্ছা এখন রাখছি রে, পরে কথা হবে। ওই যে পিছনে রয়ে গেল, পিছনে রয়ে গেল। আরে ওই যে হ্যাঁ, ওইখান থেকে দে। তুই আবার এলি কেন? এই ধুলার বাড়ির মধ্যে যা, বাবার সাথে গিয়ে কথা বল, যা গল্প করবি বাবার সাথে। তোমার সাথে গল্প করলে সমস্যা কোথায় মা? আমার সাথে আর কি গল্প করবি? জামাই সমস্ত উদ্ভট কাণ্ড কারখানা, তাই তো? আচ্ছা বল,
আজকে আবার নতুন কি কি হিসাব করলো? মা, তুমিও যদি এভাবে... তো কিভাবে বলবো বল? মাঝে মাঝে কি ভাবি জানিস? তোর মতো একটা বোকা মেয়েকে আমি কিভাবে পেটে ধরেছিলাম। আমার এখানে কি করার আছে মা? কি করার আছে মানে? তুই জামাইয়ের এই স্বভাবটাকে বদলাতে পারছিস না? তোর মতো একটা শিক্ষিত মেয়ে জামাইয়ের এই সামান্য স্বভাবটাকে বদলাতে পারছিস না? আচ্ছা, জয়া তো তোর থেকে ছোট, ওর দিকে খেয়াল করে দেখ। অল্প কয়েকদিনের মধ্যে কিভাবে জামাইকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছে। এই তো কয়েকদিন আগে থাইল্যান্ড থেকে ঘুরে আসলো, কি সুন্দর ক্যাপ করে সিবিতে ছবি তুলেছে, দেখে তো বোঝাই যায় না, বিদেশি মেয়ের মতো লাগছে। আবার নেপালে যাবে কয়েকদিনের মধ্যে। নেপাল যাবে কেন? বেড়াতে যাবে, হিমালয় দেখতে যাবে। এই সময়টায় নাকি হিমালয় দারুণ সুন্দর থাকে। আচ্ছা, ও চুলায় রান্না বসে এসছে, পুড়েই গেল মনে হয়। বর্ষা, বর্ষা কি ঘুমিয়েছো? আরে বর্ষা, কি রে? তোমার সাথে কয়েকটা দিন থাকবো মা। জামাই আসেনি? রাগ করে এসেছিস? ভালো করেছিস, এই রাগটা তোর অনেক আগেই করা উচিত ছিল। যা তোর ঘরে যা, জয়াও ফোন করেছিল আসবে, কয়েকটা দিন থাকবে আমাদের সাথে, খুব মজা করবো আমরা। আয় আয়। বর্ষা, অমিতাভ, তোমাকে কি সম্বোধন করব বুঝতে পারছি না। মজনুর কাছে ঘরে চাবি দিয়ে গেলাম, পেয়েছো নিশ্চয়ই। ফোন করে তোমাকে বলে যাবার মানসিক ইচ্ছাটা আমার হলো না। তোমাকে এই প্রথম চিঠি লিখছি। চিঠিতে অনেক ভালোবাসার কথা লিখতে পারলে আমারও খুব ভালো লাগতো, কিন্তু আমি সরি। এই চিঠি আমি খুব কষ্ট আর অভিমান নিয়ে লিখছি। আমি আসলে তোমার পাশে থেকে খুব টায়ার্ড আমি। আমাদের বিয়ের মাত্র 1.5 বছর পার হয়েছে। টায়ার্ড হওয়ার জন্য এই সময়টা খুব সামান্য, কিন্তু বিশ্বাস করো আমি আসলে খুব টায়ার্ড। আমি বাবার কাছে গেলাম, খুব তাড়াতাড়ি ফিরতে চাই না। আবার যখন তোমার সঙ্গে আমার দেখা হবে, আশা করি তোমার মধ্যে কিছুটা পরিবর্তন দেখতে পাবো। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিসের পরিবর্তনের কথা বলছি। এই পরিবর্তনটুকু ছাড়া প্লিজ আমার কাছে তুমি এসো না। আমি বারবার টায়ার্ড হতে চাই না, প্লিজ। আমি জানি তোমার কিছুদিন কষ্ট হবে, আমারও হবে। তারপরে বলছি, তুমি নিজের খেয়াল রেখো, ভালো থেকো। বর্ষা। দেখো বাবা, বর্ষা তোমার উপরে কেন রাগ করেছে সেটা তো তুমি জানো। জি আমি জানি না। তুমি কি ওর জন্য একটু স্যাক্রিফাইস করতে পারো না? একটু বদলাতে পারো না নিজেকে? মানুষকে তার খারাপ অভ্যাসগুলোকেই বদলে ফেলতে হয় মা। তোমাকে আরেকটা কথা বলি বাবা,
নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তুমি শিক্ষিত মেধাবী ছেলে, ঢাকা ইউনিভার্সিটিতে তুমি শিক্ষকতা করো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে কেন তুমি থাকছো না? শুনেছি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বেতন অনেক বেশি, টাকা বেশি থাকলে এত বেশি তো আর হিসাব করে চলতে হয় না, তাই না? মা, আমি যেখানে যেভাবে আছি সেখানেই থাকতে চাই, সে কাজটাই ভালো মতো করতে চাই। অন্য কিছুর প্রতি দৌড়াদৌড়ি করে ওটাকে আসলে অবহেলা করতে চাই না। আর আমি শিক্ষক হিসেবে যে টাকাটা নেই মা, সেটাকে আমি সম্মানী বলে মনে করি। শুনেছি অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক শিক্ষক আছেন যারা বেতন নেন, এবং বেতন নিয়ে রীতিমতো বাগবিতণ্ডাও করেন, দর কষাকষিও করেন। সবাই করতে পারলে তোমার করতে সমস্যাটা কি? এই জোয়ান, তুই চুপ করে আছিস কেন? তুই তোর দুলাভাইকে একটু বোঝা। বর্ষা কোথায় মা? বর্ষা আছে, ওর বাবার সাথে গল্প করছে। ও, একটু দরকার ছিল। আচ্ছা, ডেকে দিচ্ছি। কি রে, তুই কাঁদছিস? কি হয়েছে? মা, দুলাভাই যেমন আছে তাকে তেমন থাকতে দাও। কি বলছিস? তোমাকে আরেকটি কথা বলবো, গোপন কথা। বল। এত কাছে মেঘ নীল, তবু কেউ কারণ যতবার হৃদয় তোমাতে ডুবে রয়, হারিয়ে বহুদূর চাইছে বর্ষা, আমি একটা কথা জানাতে এসেছি। আমি যেমন আমি তেমন। আই এম সরি, নিজেকে বদলাতে পারবো না। তুমি একটা চিঠি লিখে চলে এসেছিলে, চিঠির উত্তর চিঠিতেই হয়। আমিও একটা চিঠি নিয়ে এসেছি। চলো। চুপ করে আছিস কেন, বল। আবির, হ্যাঁ আবির, কি হয়েছে? ওর দুই বন্ধু নিয়ে গতকালই নেপাল চলে গেছে। মা, কি বললি? তোর না যাওয়ার কথা ছিল নেপালে? নেপাল যাওয়াটা নাকি ওদের আগে থেকেই ঠিক করা ছিল। সেখানে নাকি বউ নিয়ে যাওয়া যাবে না। ওরা দুই বন্ধু, সঙ্গে দুই বান্ধবী। তুই আবিরকে কিচ্ছু বললি না? আমি ওকে কি বলবো মা, কি বলবো? তুই
আবিরকে কিচ্ছু বললি না, আমাকে এসে বলছিস আমি কি করবো? তুমি তো আমি না, তাই তো আমি তোমাকেই বলবো। বর্ষা, তোমাকে সম্বোধনের জন্য তোমার নামটাই খুব সুন্দর। বর্ষা একই সঙ্গে নাম এবং প্রণাম। আমার কাছে তুমি হচ্ছে বর্ষা, বর্ষার মতো সুন্দর, বর্ষার মতো মিষ্টি। এবার শোনো, তোমার চিঠিটা অনেক অভিমানের ছিল। আমি জানি না এই চিঠিতে কতটা ভালোবাসা জুড়ে দিতে পারবো। শুধু সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। বিয়ের রাতে তুমি সুইজারল্যান্ডের কথা বলেছিলে ওইখানে যেতে চাও। সেটা ছিল আমার কাছে তোমার প্রথম কিছু চাওয়া। কিন্তু সুইজারল্যান্ডে যেতে তো অনেক খরচ। মানুষ তো স্বপ্ন পূরণের জন্য কত কি করে। বড় স্বপ্ন পূরণের জন্য কখনো হৃদয়ের কিছুটা ক্ষরণও মেনে নিতে হয়। কিন্তু চাইলেই সুইজারল্যান্ডে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য সত্যি আমার ছিল না, সেই সাধ্যটাও আমার ছিল না। কিন্তু আমার কাছে তোমার প্রথম চাওয়াটা আমি পূরণ করতে চেয়েছি। বিশ্বাস করো, মাত্র 2.5 বছরের কিছু সঞ্চয় দিয়ে সেটা এখন সম্ভব। এ সপ্তাহে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি তোমার সঙ্গে যেতে চাই বর্ষা। আমাকে নেবে সুইজারল্যান্ড? তোমার আমি একজন অতি কৃপণ মানুষ। জয়া, জয়া, হ্যাঁ কি হয়েছে আপু? আবার সুইজারল্যান্ড যাচ্ছি। সুইজারল্যান্ড তো বেশি দূরের দেশ না রে আপু, সেটা তো ঘরের ভিতরেই আছে। কি ভাবছো বর্ষা? স্বপ্নে দেখা দেশটাতে কখনো যেতে পারবো এটা ভাবতেই পারি। ভাবাভাবি বাদ, আমরা কিন্তু সত্যি সত্যি যাচ্ছি সুইজারল্যান্ড। তুমি? বর্ষা, আমরা সত্যি সত্যি যাচ্ছি। না, আমি আসলে সেটার কথা বলছি না। তাহলে কোনটা? পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটার নাম তুমি জানো? কিচ্ছু জানো না। পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটার নাম বর্ষা। সুইজারল্যান্ড যত সুন্দর দেশ হোক, আমি তার চেয়ে অনেক সুন্দর একটা জায়গায় থাকি। তার চেয়ে অনেক সুন্দর আমার এই সংসারটা। তার চেয়ে আরো অনেক সুন্দর আমার সংসারের এই মানুষটা। তুমি সেটা জানো? যতবার